স্টাডি সায়েন্স অ্যাড্রাইড এসএম চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের নতুন একটি টপিক, আরআরবি ফিজিক্সের লাইট। আরআরবি ফিজিক্সের লাইট টপিক প্রথম হচ্ছে নেচার অফ লাইট। এক নম্বর হচ্ছে নেচার অফ লাইট। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এক নম্বর প্রশ্ন 1075। The path of a beam of light is visible through a dash solution in which the size of the particles is relatively larger. কি বলছে, দ্য পাথ অফ এ বিম অফ লাইট, কোনো একটি আলোকরশ্মির গতিপথ, কোনো আলোকরশ্মির গতিপথ ইজ ভিজিবল থ্রু এ সলিউশন। একটা দ্রবণের মধ্যে যখন কোনো আলোকরশ্মি আমরা পাস করাই তখন তার গতিপথকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সেই কোন ধরনের, সেই মানে কোনটা বলছে, হুইচ ইজ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল ইজ রিলেটিভলি লার্জার, যার পার্টিকেলের সাইজ অর্থাৎ কণার সাইজ একটু বড় হয়। তো এই পুরোটা একসাথে করলে কী হচ্ছে, বলছে কোনো একটা সলিউশনের মধ্য দিয়ে আমরা যখন লাইট পাস করাই বা আলোকরশ্মি ফেলি, তো সেই আলোকরশ্মির গতিপথ আমরা দেখতে পাই। কারণ দেখতে পাই, তার কারণ কি, কারণ সেই দ্রবণের ভিতরে যে পার্টিকেলসের কণাগুলো রয়েছে তাদের আকার কম্পারেটিভলি বড় হয়। সেই সলিউশনটা কী ধরনের সলিউশন, এটা হচ্ছে কোশ্চেন। মানে কোন সলিউশনের মধ্য দিয়ে আমরা লাইট পাঠালে লাইটের আলোকরশ্মির গতিপথ আমরা দেখতে পাবো। অপশান এতে কী বলেছে, সুগার সলিউশন। অপশান বিতে বলেছে ওয়াটার সলিউশন। অপশান সিতে বলেছে সল্ট সলিউশন। আর অপশান ডিতে বলেছে কলয়েডিয়াল সলিউশন। তো অপশান এতে বলেছে সুগার সল্ট ওয়াটার। সুগার সল্ট ওয়াটার এগুলো তৈরি করে কী ধরনের দ্রবণ তৈরি করে? এরা হচ্ছে প্রকৃত দ্রবণ তৈরি করে। এরা তৈরি করে প্রকৃত দ্রবণ। তো প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে আমরা আলোকরশ্মি পাঠালে বা আলোকরশ্মি আলো ফেললে বা টর্চ জ্বালালে আমরা আলোকরশ্মি দেখতে পাই না। কিন্তু কলয়েডাল সলিউশনের মধ্য দিয়ে, কলয়েডের মধ্য দিয়ে যখন আলোকরশ্মি আমরা পাঠাবো তখন সেই আলোকরশ্মির গতিপথ আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। আলোকরশ্মির গতিপথ আমরা দেখতে পাই কোন ধরনের সলিউশনের মধ্যে পাঠালে? কলয়েডাল সলিউশনের মধ্য দিয়ে। এই যে ঘটনা, এই ঘটনার একটা নাম রয়েছে। এই ঘটনার নাম হচ্ছে টিন্ডাল ইফেক্ট। কী নাম? টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট কোনটা? টিন্ডাল ইফেক্ট বলছে যদি কোনো আলোকে কোনো কলয়েডাল সলিউশনের মধ্যে দিয়ে পাঠানো হয়, মানে কলয়েডের মধ্যে দিয়ে যদি আলোকরশ্মি পাঠানো হয়, সেই আলোকরশ্মির গতিপথ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এটা কখন দেখতে পাই? এদের উদাহরণ আমরা কী বলতে পারি? এক নম্বর উদাহরণ আমাদের সবাই তোমরা খেয়াল করেছো, যদি সকালবেলায় যখন সূর্য ওঠে তার কিছুক্ষণ পরে ঘরের কর্নারে যে উপরে ঘুলঘুলি অথবা কর্নারে কোনো ফাঁক বা কোনো যে ফুটো থেকে থাকে সেখান থেকে যখন আলোকরশ্মিগুলো চলে আসে না, দেখবে সেই আলোকরশ্মির গতিপথ আমরা দেখতে পাই, চকচক করে। কারণ কি, বাতাসের ধূলিকণা ওই রাস্তাটাকে রিফ্লেক্ট করে। এইরকমই ঘটনা ঘটে কোনো কলয়েডাল সলিউশনের মধ্য দিয়ে। কলয়েডাল সলিউশন কী কী? কলয়েডাল সলিউশন হচ্ছে স্টার্চের সলিউশন হতে পারে, জিলেটিনের সলিউশন হতে পারে। এর মধ্যে যখন আমরা আলোকরশ্মি পাস করবো, মানে আলো ফেলবো, তখন সেই আলোকরশ্মির গতিপথটা স্পষ্টভাবে দেখা দেবে। উত্তর গেল কি? উত্তর হচ্ছে কলয়েডাল সলিউশন। কারণ ঘটে টিন্ডাল ইফেক্ট। এটা মনে রাখবে, এখানে টিন্ডাল ইফেক্টের জন্য এই জিনিসটা ঘটে, মানে দেখা যায়। 2 নম্বর কোশ্চেন, বা 2 নম্বর নয়, 1076 নম্বর প্রশ্ন। কি বলেছে? রেজ কামিং ফ্রম দ্য সান আর রিফ্লেক্টেড বাই দ্য অ্যাটমসফিয়ার। ডিউ টু দিস দ্য অ্যাপারেন্ট সানরাইজ ইজ অ্যাবাউট ড্যাশ ইজ দ্য অ্যাকচুয়াল সানরাইজ। অপশান এ 1 মিনিট বিফোর, অপশান বি 2 মিনিট বিফোর, অপশান সি 2 মিনিট আফটার, অপশান ডি 1 মিনিট আফটার। কোশ্চেন বোঝা যায়? কোশ্চেন বলছে রেজ কামিং ফ্রম দ্য সান আর reflected by the atmosphere. Due to this the apparent sunrise is about dash the actual sunrise. মানে সূর্যরশ্মি যখন আমাদের যায়, সূর্যরশ্মি যখন বাতাসের মধ্যে বা অ্যাটমসফিয়ার পরিবেশের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যায়, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়, তখন সেই বায়ুমণ্ডল সেই সূর্যরশ্মিকে কী করে? প্রতিফলিত করে। সেই প্রতিফলিত করার জন্য সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে আমরা কিছুক্ষণ সূর্যকে দেখতে পাই। মানে কি বললো, যদি সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে, বায়ুমণ্ডলের ধূলিকণা বা বায়ুমণ্ডলের যে কণা পার্টিকেলস আছে সেখান তারা কী করে? এই সূর্যরশ্মিকে রিফ্লেক্ট করে, মানে প্রতিফলিত করে। প্রতিফলিত করার জন্য সূর্যাস্তের আগে এবং সূর্যোদয়ের পরে, সূর্যাস্তের কিছুক্ষণ আগে এবং সূর্যোদয়ের কিছুক্ষণ পরে আমরা সূর্যকে দেখতে পাই। সূর্য মানে দয় হয়নি, মানে তার আগে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। অর্থাৎ সূর্যাস্ত হয়ে গেছে, তারপরে সূর্য, সেই সময়টা কতটুকু? সেই সময়টা কতটুকু হয়? সেই সময়টা হচ্ছে 2 মিনিট বিফোর। অপশান বি হবে 2 মিনিটস
বিফোর মানে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে অ্যাকচুয়াল সূর্যাস্ত হয়ে যাওয়া 2 মিনিট পর্যন্ত আমরা সূর্যকে দেখতে পাবো, মানে প্রায় 2 মিনিট বা অ্যাকচুয়াল সূর্যোদয়ের আগে আগে 2 মিনিট আগে থেকে আমরা সূর্যকে দেখতে পাবো। এই হচ্ছে কোশ্চেন, বোঝা গেছে। নেক্সট 1077 কি বলেছে, দ্য মেটেরিয়ালস থ্রু হুইচ অবজেক্ট ক্যান বি সিন বাট নট ক্লিয়ারলি ইজ কল্ড ড্যাশ ম্যাটেরিয়াল। অপশান এ ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল, অপশান বি ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল, অপশান সি অপাক ম্যাটেরিয়াল, অপশান সি লাস্টার ম্যাটেরিয়াল। কি বলছে, দ্য ম্যাটেরিয়াল থ্রু হুইচ অবজেক্ট ক্যান বি সিন বাট নট ক্লিয়ারলি, যে কোন এক পদার্থের মধ্য দিয়ে আমরা কি দেখতে পাই, কোন পদার্থের মধ্য দিয়ে কোনো একটা অবজেক্ট, বাইরে কোনো অবজেক্টকে আমরা দেখতে পাই কিন্তু সেটা স্পষ্টভাবে দেখতে পাই না। মানে বলছে কোনো একটা জিনিসের মধ্য দিয়ে তার ওই পারে অপরের পাশ থেকে আছে, এইখানে জিনিস আছে, এই এর মধ্য দিয়ে এই পারে জিনিসকে আমরা দেখবো, এখানে কি রেখে চোখ রেখে, তখন এই জিনিসটাকে দেখতে আমাদের এখানে এই বস্তুর মধ্যে আমরা দেখতে পাবো বাট ক্লিয়ারলি দেখতে পাবো না এই বস্তুটা কী ধরনের বস্তু। অপশান এতে বলেছে ট্রান্সুলেন্ট ট্রান্সুলেন্ট ট্রান্সুলেন্ট, অপশান বি বলেছে ট্রান্সপারেন্ট, অপশান সি বলেছে অপাকিউ, আর অপশান ডি লাস্টার। কি হবে এখানে উত্তর? উত্তর হবে অপশান এ ট্রান্সলুসেন্ট যৌগ। ট্রান্সলুসেন্ট যৌগ মানে এরা এই যৌগ কি বলে, এই যৌগগুলো তোমরা বলতে পারো অর্ধ স্বচ্ছ বা অর্ধস্বচ্ছ যৌগ, অর্ধস্বচ্ছ যৌগ, সরি হয়েছে বারবার, অর্ধস্বচ্ছ ম্যাটেরিয়াল পদার্থ বলতে পারো, অর্ধস্বচ্ছ বা আংশিক স্বচ্ছ, স্বচ্ছ আংশিক স্বচ্ছ মানে ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেজন্য বলে আংশিক স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ। এর উদাহরণ কী হয়, উদাহরণ হয় ঘষা কাচ, ঘষা কাচ, আর কি হতে পারে বাটার পেপার, এগুলো এক্সাম্পল। তা উত্তর গেল আমাদের অপশান এ। আর অপশান বি যেটা আছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে আমরা বস্তুটিকে সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাবো। অপশান বি আছে ট্রান্সপারেন্ট, যেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। এর এক্সাম্পল কি, একজন হচ্ছে গ্লাস, যেটা পিওর একদম চকচকে গ্লাস। অপশান তারপরে এটা কি হতে ওয়াটার এক্সেট্রা। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। এইরকম ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে রাখো। আর এই যে ভিডিও সলিউশন করা হচ্ছে এগুলো ওয়াইসিটি যে ইউথ কম্পিটিটিভ টাইমসের যে বইটা বেরোয় সেই বইটা থেকে আরআরবি 2024-এর যে বুক, সেই বুক থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করানো হচ্ছে তোমাদের। এইটি আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এলপি এবং জিএই যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তাই বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখো 1078 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কালার ক্রিয়েটেড ফ্রম কম্বিনেশন অফ টু প্রাইমারি কালার্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কালার ক্রিয়েটেড ফ্রম কম্বিনেশন অফ টু প্রাইমারি কালার। যে ওই যে চারটে অপশান দেওয়া আছে, মানে অপশান এ কী আছে, অরেঞ্জ, গ্রিন, ভায়োলেট, ব্লু, এই চারটে কালারের মধ্যে কোনটা দুটো প্রাইমারি কালারকে মিশিয়ে আমরা পাবো না। যেটা কি দুটি প্রাইমারি কালারকে তোমাদের জানতে, ফার্স্ট জানতে কি প্রাইমারি কালার কী জিনিস, প্রাইমারি কালার কাকে বলে। প্রাইমারি কালার বা প্রাইমারি কালার কোনগুলো, প্রাইমারি কালার হচ্ছে সেই কালারগুলো যেগুলো দিয়ে আমরা আলাদা কালার তৈরি করতে পারি। যে কালারগুলো, প্রাইমারি কালার হচ্ছে তিনটে আছে প্রাইমারি কালার, প্রাইমারি কালার কতগুলো আছে, তিনখানা আছে। যে তিনখানা কালার দিয়ে আমরা বিভিন্ন রেশিওতে তিনটে কালার মিশিয়ে আদার্স কালারগুলোকে আমরা নিয়ে আসতে পারি, আদার্স যে কোনো কালার আমরা নিয়ে যেতে পারি, সেই কালারটাকে বলা হয় প্রাইমারি কালার। প্রাইমারি কালারের মধ্যে পরে কে রেড, গ্রিন এবং ব্লু। প্রাইমারি কালারের মধ্যে কে পরে রেড কালার, গ্রিন কালার আর ব্লু কালার, এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার। এই কালার তিনটে দিয়ে যে কোনো কালার তৈরি করা যায়, সম্ভব। তো এই যে তোমাদের অপশনে দেখো কি বলে, কোশ্চেন বলেছে কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কালার ক্রিয়েটেড ফ্রম এ কম্বিনেশন অফ টু প্রাইমারি কালার, দুটো প্রাইমারি কালার দিয়ে কোন কালারটাকে তৈরি করা যায় না। অপশান হবে অপশান ডি, ব্লু কালার। অ্যান্সার হবে ডি। এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন, এগুলো তোমাকে মুখস্থ রাখতে, এগুলো বোঝার তেমন কিছু নেই, ডিরেক্ট মুখস্থ করতে হবে।
তারপরে 1079 কোশ্চেনে কি বলেছে, বলেছে যে দ্য রিজিয়ন হোয়ার all of the light from the sources is blocked is called. The region where all of the light from the source is blocked is called. অপশানে কি বলেছে, নামব্রা, অপশান বি বলেছে আমব্রা, আর অপশান সি বলেছে আন্টামব্রা, আর অপশান ডি বলছে শ্যাডো। কি বলছে, নামব্রা, আমব্রা, আন্টামব্রা না শ্যাডো, কোনটা? দ্য রিজিয়ন হোয়ার অল অফ দ্য লাইট ফ্রম দ্য সোর্সেস ইজ ব্লকড ইজ কল্ড। তার মানে যখন এটাকে বলছে, যখন বলছে কোনো একটা আলোর গতিপথে, এই যে আলোর গতিপথে যদি আমরা কোনো অস্বচ্ছ বস্তুকে রাখি, মানে কোনো অপাক্ষয়িক অবজেক্টকে যদি রাখি, কোনো অস্বচ্ছ বস্তুকে রাখলে, এই অস্বচ্ছ বস্তু গতিপথে রাখলে এটা আলোকরশ্মি বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার জন্য এর শ্যাডো পিছনে তৈরি হয়। এই শ্যাডো যেটা তৈরি হয় একদম পিছনে, এর শ্যাডো যেভাবে তৈরি হয়, কিছু অঞ্চল কি থাকে একদম ব্ল্যাক থাকে, যেখানে কোনো রকমই থাকে না। তারপরে একটা আলাদা রিং তৈরি হয়, যেখানে অর্ধ মানে ছায়া তৈরি বলতে পারে, অর্ধ ছায়া হালকা, তার উপরে থাকে একদম হালকা। এরকম তিনটে রিজন তৈরি হয়, মানে ছায়া তিনটে রিজন, এটা হচ্ছে শ্যাডোর তিনটে রিজন। শ্যাডোর তিনটে রিজন, একদম মেন রিজন একদম মাঝে থাকে কি রিজন, যেটাকে বলা হয় মাঝেরটাকে বলা হয় আমরা, এটাকে বলা হয় আমরা। এটা হচ্ছে নামব্রা আর এটা আন্টামব্রা। তো বলছে যদি কোনো এক্সট্রিম সোর্স থেকে, মানে কোনো একটা বড় উৎস থেকে যদি আলোকরশ্মি আসে, সেই আলোকরশ্মির গতিপথে যদি কোনো একটা একদম অস্বচ্ছ বস্তু রাখা হয়, তখন অস্বচ্ছ বস্তু কী তৈরি হয়? ছায়া তৈরি হয়। এই ছায়া তিনটে অংশ, একদম মিডিলে থাকে একদম ডার্ক অংশ, যেখানে আলোকরশ্মি একদম পৌঁছতে পারে না, সেটাকে বলা হয় আমরা। তারপরে একটা সার্কেলার এরিয়া থাকে, যে এরিয়ায় কী থাকে, কিছুটা মানে ছায়া, কিছুটা অর্ধ ছায়া, আর তারপরে একটা আরও কম ছায়াযুক্ত অঞ্চল। এই তিনটে অঞ্চলে ভাগ করা হয়। একদম মাঝের অঞ্চলটা বলা হয় আমরা। তো আমাদের উত্তর, যা কোশ্চেন জানতে চেয়েছে যে কোন রিজিয়নে যে লাইট ফ্রম দ্য সোর্সেস ইজ ব্লকড, পুরোপুরি ব্লক থাকে কোন রিজনে, এই আমরা রিজনে পুরোপুরি ব্লক থাকে, তাই আমাদের উত্তর হচ্ছে আমরা। নেক্সট দেখো কত, 1080। হাজারাশি কি বলেছে, হোয়াট ইজ দ্য সাবস্টেন্স থ্রু হুইচ লাইট ক্যান পাস। বলছে হোয়াট ইজ দ্য সাবস্টেন্স থ্রু হুইচ লাইট ক্যান পাস, মানে কোন জিনিসটার মধ্য দিয়ে লাইট পাস করতে পারে, কোন অবজেক্টের মধ্য দিয়ে। অপশান এ বলেছে কি ট্রান্সলুসেন্ট, অপশান বিতে বলছে অপক্ষয়, অপশান সিতে বলেছে ট্রান্সপারেন্ট, আর অপশান ডিতে বলেছে ভিট্রিয়াস। কোন জিনিসটার মধ্য দিয়ে, মানে কোন অবজেক্টের মধ্য দিয়ে আলো পাস করতে পারে, এটা দেখলে কিছু একটা কোশ্চেন এক্সপ্লেনেশন করা হয়েছিল, ওখানে বলেছে যে ট্রান্সপারেন্ট মানে অবজেক্টের মধ্য দিয়ে, মানে বস্তুর মধ্য দিয়ে আলো রশ্মি পাস করতে পারে, কার মধ্য দিয়ে? অপশান সি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট অবজেক্ট কাদের বলে? ট্রান্সপারেন্ট অবজেক্ট তাদেরই বলে যাদের মধ্যে আলোক রশ্মি পাস করতে পারে খুব সহজে। উত্তর এদের এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হচ্ছে গ্লাস মানে কাঁচ, তারপরে কী হবে ওয়াটার এক্সেট্রা। দেখা গেলো 480 নম্বর কোশ্চেন। নেক্সট কী আছে 481 নম্বর, 412 বলছে 1081 নম্বর কোশ্চেন। বলছে দ্য প্রাইমারি কালার ইউজড ইন কালার টেলিভিশন আর, কালার টেলিভিশনে কোন কোন প্রাইমারি কালারকে ব্যবহার করা হয়? দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন এ কালার টেলিভিশন। অপশান এতে বলছে গ্রিন ইয়েলো রেড, অপশান বিতে বলছে রেড ইয়েলো ব্লু, অপশান সিতে বলেছে রেড গ্রিন ব্লু, অপশান ডিতে বলছে ব্লু ইয়েলো গ্রিন। আমরা কি জানি প্রাইমারি কালার কোনগুলো? প্রাইমারি হচ্ছে রেড গ্রিন এবং ব্লু। তো প্রাইমারি কালার হিসেবে কী ব্যবহার করা হয়? রেড গ্রিন এবং ব্লু ব্যবহার করা হয়। অপশান সি রেড গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার। এই তিনটে প্রাইমারি কালার দিয়ে যে কোনো কালারকে ক্রিয়েট করা সম্ভব। এর জন্য পিকচার মানে কালার টিভি, পিকচার টিউবে এই তিনটে কালারকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কালার ফরমেশন করা হয়। এটা গেল 1081। নেক্সট দেখো 1082 নম্বর প্রশ্ন কী বলেছে।
1082 নম্বর কোশ্চেন বলেছে দ্য প্রাইমারি কালার সরি 1082 বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামে লাইটের ভেলোসিটি কত, মানে বেগ কত। ভ্যাকুয়াম মানে শূন্যস্থানে, শূন্যস্থানের মধ্য দিয়ে লাইট যে যায়, মানে আলো যেটা যায় সেই আলোর গতিবেগ কত। অপশান এতে বলেছে কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অপশান বলছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অপশান সিতে বলেছে 3 × 10⁷ মিটার পার সেকেন্ড। আর অপশান ডিতে কী বলেছে 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। এই যে লাইট আলো, তাই তো, আলো কি, আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হওয়ার জন্য এটা শূন্যস্থানের মধ্য দিয়েও যেতে পারে। কার মধ্য দিয়ে? শূন্যস্থানের মধ্য দিয়েও যেতে পারে। শূন্যস্থানের মধ্য দিয়েও পাস করতে পারে কে? আলোক রশ্মি। কারণ এটা আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা জানি যেগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয় সেই তরঙ্গগুলো কার মধ্যে যেতে পারবে? আলোর মধ্যে, শূন্যস্থানের মধ্য দিয়েও যেতে পারে। উদাহরণ হচ্ছে আলো, আর একটা রয়েছে শব্দ তরঙ্গ, যেটা শূন্যস্থানের মধ্য দিয়ে যেতে পারে না, ফুললি ভ্যাকুয়ামের মধ্য দিয়ে যেতে পারে না, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। তো এখানে কি বলেছে দেখো, এই যে আলোক রশ্মিটার গতিবেগ কত, স্পিড কত। গতিবেগ মানে প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়। আলো প্রতি সেকেন্ডে শূন্যস্থানের মধ্য দিয়ে আলোর গতিবেগ সব থেকে বেশি। শূন্যস্থানে আলোর গতিবেগ কী হয়? শূন্যস্থানে আলোর গতিবেগ সব থেকে বেশি। আলোর গতিবেগ সব থেকে, শূন্যস্থানের মধ্য দিয়ে আলোর গতিবেগ, শূন্যস্থানের আলোর গতিবেগ সব থেকে বেশি। কারণ শূন্যস্থানে আলোকে যাওয়ার জন্য কেউ বাধা দেয় না, সেজন্য শূন্যস্থানের মধ্যে দিয়ে আলোর গতিবেগ কী হয়? সব থেকে বেশি হয়। তো উত্তর হবে কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। উত্তর হবে কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উত্তর, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। কত? 1082 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট কি আছে 1083-তে? বলছে দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ এস্টিমেটেড টু বি দিস। সেম কোশ্চেন দেখে নিও। তারপরে 484-তে কি আছে? 484, হ্যাঁ 1084-তেও কি সেম কোশ্চেন। 1084, 85, 86, 87 পর্যন্ত, অর্থাৎ 83 থেকে 1087 একদম সেম টাইপের কোশ্চেন। এগুলো তোমরা দেখে নিও, আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি এটা স্ক্রিনে কোশ্চেনগুলো শো করে নেবো, তোমরা একটু দেখে পড়ে নিয়ে উত্তরগুলো দেখে নেবে। কত থেকে? 1083 থেকে 1087। নেক্সট 1088 নম্বর কোশ্চেন দেখো ভালো করে। 1088 কী বলেছে না, বলেছে যে দ্য কোয়ান্টাম থিওরি অফ লাইট ইজ গিভেন বাই। দ্য কোয়ান্টাম থিওরি অফ লাইট ইজ গিভেন বাই, মানে কোয়ান্টাম থিওরি অফ লাইট কে দিয়েছিলেন? অপশান এতে আইনস্টাইন, অপশান বি প্ল্যাঙ্ক, অপশান সি নিউটন, অপশান ডি ফ্যারাডে। কোয়ান্টাম থিওরি অফ লাইট মানে আলোর কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। কে দিয়েছিলেন? ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছিলেন আলোর কোয়ান্টাম থিওরি। অর্থাৎ তিনি কী বলেছিলেন? যে আলোকরশ্মি, সূর্য থেকে যে আলোকরশ্মি আসে সেটা পুরোপুরি তরঙ্গ নয়। আলোকরশ্মি, সূর্য থেকে যে আলোকরশ্মি আসে সেটা কি নয়? সেটা তরঙ্গ নয়। সেটা কী বলেছেন? তিনি বলেছিলেন সেটাকে একটা প্যাকেট রূপে আসে, মানে আরেকটা আলোকরশ্মির যে এনার্জি একটা কম্বাইন্ড ফর্ম হয়ে একটা প্যাকেট রূপে আসে। সেই প্যাকেট সেই শক্তির মান কত হয়? সেটা হচ্ছে N/2π, অর্থাৎ H/2π এর সরল গুণিতক। মানে কি বললো আলোকরশ্মি, সূর্য থেকে যে আলোকরশ্মিটা আসে সেই আলোকরশ্মিটা তরঙ্গের আকারে আসে না, অর্থাৎ ওয়েভ আকারে আসে না, সেটা আসে কী আকারে? একটা কণা রূপে আসে। সেই কণাটা মানে কি? একটা কণা যার শক্তির মান কত হয়? প্রত্যেকটা কণার শক্তি হয় H/2π এর পূর্ণ গুণিতক। এইচকে বলা হয় কি? এইচকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। এই H/2π এর পূর্ণ গুণিতক হিসেবে আলো আসে। কি গুণিতক? সরল গুণিতক, পূর্ণ সরল গুণিতক। অর্থাৎ 1H/2π, 2H/2π এইভাবে হয়, H/2π, 2H/2π, 3H/2π এইভাবে যায়। এরকম নয় যে কখনো ভগ্নাংশের সংখ্যার বা দশমিক সংখ্যার পূর্ণ গুণিতকে ঘটে না, এটা পূর্ণ সংখ্যার সরল গুণিতকে ঘটে। এই যে আলোকরশ্মিকে বলা হয় কি? একটা কীরূপে? এগুলো প্যাকেট রূপে কল্পনা করা হয় এবং প্রত্যেকটা প্যাকেটের শক্তি কী হয়? ফিক্সড হয়।
আলোর ক্ষেত্রে এই প্যাকেটগুলোকে ফোটন রূপে নামকরণ করা হয় আলোর ক্ষেত্রে। এমনি অন্য ক্ষেত্রে কি হয়, অন্য ক্ষেত্রে এটিকে কী বলা হয়, কোয়ান্টাম বলা হয়, কিন্তু আলোর ক্ষেত্রে নাম কি, ফোটন। ফোটন কণা বলা হয় আলোকে, সেই জন্য আলোকে ফোটন কণাও বলা হয়। কারণ আলোর মধ্যে কণার ধর্ম এবং তরঙ্গ ধর্ম বোধ বর্তমান, এটাই এরা বলেছিল ফার্স্ট কি বলেছিল, আলোর ভিতরে কণা এবং তরঙ্গ দুটো ধর্মই বর্তমান। নেক্সট 1089, এর উত্তর গেল ম্যাক্স প্ল্যাঙ্ক। ঠিক আছে, 1089 দেখো, 1089 কি বলেছে, দ্য ডেভিয়েশন অ্যাঙ্গেল ইজ লোয়েস্ট, ডেভিয়েশন অ্যাঙ্গেল ইজ লোয়েস্ট, অপশান এ পার্পেল, অপশান বি ইয়েলো, অপশান সি ব্লু আর অপশান ডি রেড। কোন আলোর ডেভিয়েশন অ্যাঙ্গেল সব থেকে কম হয়? ডেভিয়েশন কোন এটা বলছে কার ক্ষেত্রে ডেভিয়েশন অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্রিজমের মধ্যে যখন আলো কিছু ফেলা হয়, একটা প্রিজমের মধ্যে যদি সাদা আলো ফেলা হয়, সাদা আলো কী হবে, এটা যদি কী আলো হয়, সাদা আলো হয়, সাদা আলো হয় প্রিজমের মধ্য দিয়ে যদি কী আলো ফেলা হয়, সাদা আলো ফেলা হয়। এই যে সাদা আলো এই পৃষ্ঠে যখন বেরোবে তখন 7টি বর্ণে ভেঙে যায়। কটা বর্ণে ভাঙে? 7টি বর্ণে ভেঙে যায়। সরি, 1 2, এটা একটা ধরে নাও, 3 4 5 6 7, এই 7টি বর্ণে কী হবে, সাদা আলো ভেঙে যাবে। এই যে সাদা রয়েছে এটা বলে প্রিজমের মধ্য দিয়ে একবর্ণীয় আলোকে বহুবর্ণ আলো পরিণত করে, এটাকে বলে বর্ণালী। এই যে লাল এইটাকে বলা হয় বর্ণালী। সাদা আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, সেই সাদা আলো ভেঙে গিয়ে বিশিষ্ট হয়ে 7টা বর্ণে ভেঙে যায়। এবার বলছে এই যে 7টা বর্ণে ভেঙে গেল, এর মধ্যে কোনটা ডেভিয়েশন অ্যাঙ্গেল সব থেকে কম হয়? ডেভিয়েশন অ্যাঙ্গেল সব থেকে লোয়েস্ট, কম। তাই ডেভিয়েশন অ্যাঙ্গেল যে আলোটা সব থেকে বেশি ঘটে সেটা কি, সেটা হচ্ছে আমাদের জানি এটা আলোকরশ্মি কী হয়ে ঘটে, এটা থাকে ভিগবিয়ার মানে বেনি আসহ কলার, আর বেনি আসহ কলার এটা বেগুনি নীল, তারপরে বেনি আসহ কলা, তাই তো। এই রশ্মিটা হচ্ছে, এটা হচ্ছে বেগুনি বা বেগুনি, তারপর একটা নীল, তারপর একটা আসমানি, তারপর একটা কী হয় সবুজ, তারপর একটা হলুদ, তারপর একটা কমলা, তারপর একটা লাল। এই যে লাল পরপর থাকে, উপরে থাকে লাল রশ্মি এবং নিচে থাকে কী রশ্মি, বেগুনি রশ্মি, হ্যাঁ বেগুনি আলো বা বেগুনি আলোর রশ্মি। তো এর মধ্যে কোনটি বেগুনি আলোর সব থেকে বেশি দেখো ডেভিয়েশন হয়ে নিচে আসছে, আর লাল আলো সব থেকে কম ডেভিয়েশন হচ্ছে। তার মধ্যে উত্তর হবে সব থেকে লোয়েস্ট ডেভিয়েশন দেখায় কি, অপশান ডি রেড আলো বা লাল আলো সব থেকে কম ডেভিয়েশন দেখায়, এটা হচ্ছে উত্তর। নেক্সট 1090 নম্বর প্রশ্ন কি বলেছে, 1090 বলছে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, দেখো 1090 কি বলছে, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ হুইচ অফ দ্য অনলি ইভেন্ট প্রোভাইডিং দিস। অপশান এ বলছে ডিসপারশন অফ লাইট, অপশান বি ইন্টারফারেন্স, অপশান সিতে বলেছে কি ডিফিউশন, আর অপশান ডিতে বলছে পোলারাইজেশন। লাইট কি বলেছে, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স হচ্ছে অনুদৈর্ঘ্য, মানে আলো যায় কীভাবে, আলো যায় এই বরাবর, এইভাবে যায়, মানে উপরে একবার নিচে আন্দোলিত হয়ে এই বরাবর এই পথে বিস্তার লাভ করে। আলোকরশ্মির যে আলোকরশ্মির কম্পন গতিপথের সাথে কীভাবে থাকে, 90 ডিগ্রি থাকে, গতিপথের সাথে কীভাবে থাকে, লম্বভাবে থাকে। সেই জন্য এটাকে বলা হয় ট্রান্সভার্স বা অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, ভুল হয়েছে, একটু দেখে নিও ট্রান্সভার্স মানে কি। একটা আছে ট্রান্সভার্স অনুদৈর্ঘ্য আছে, একটা অনুপ্রস্থ আছে, একটা আলোকরশ্মি যায় এইভাবে মানে তরঙ্গের আকারে, আর একটা যায় এইভাবে যায় যেটা শব্দ তরঙ্গ ঘটে, মানে এটা এটা সমান্তরালভাবে মুভ করে, আর এটা তির্যক মানে আলোকরশ্মি গতিপথের সাথে লম্বভাবে এটা যায়। এই যে জিনিসটা গেল, এর জন্য আলোকরশ্মির কোন ধর্মটা শো করে, এর জন্য আলোকরশ্মি শো করে পোলারাইজেশন ধর্ম, অপশান ডি পোলারাইজেশন। পোলারাইজেশন কী জিনিস, এই যে আলোকরশ্মি এইভাবে যাচ্ছে, তো হঠাৎ করে যদি এর গতিপথ উল্টে যায়, গতিপথে বা এটা যদি ডিভিয়েশন ঘটে, তখন সেটাকে বলে পোলারাইজেশন, এটা আলোকরশ্মি শো করে। 1090 গেল। নেক্সট কী আছে, 1091। নেক্সট কথা আছে 1091 কোশ্চেন কী আছে দেখো, ওই যে দ্য অবজেক্ট দ্যাট দেমসেলভস ডু নট প্রডিউস লাইট ইজ কল্ড, দ্য অবজেক্ট দ্যাট দেমসেলভ ডু নট প্রডিউস লাইট ইজ কল্ড। অপশান এ কি বলছে ট্রান্সপারেন্ট অবজেক্ট, অপশান বি বলছে ট্রান্সলুসেন্ট অবজেক্ট, অপশান সি বলছে নন লিউমিনাস অবজেক্ট, আর অপশান ডি বলছে লিউমিনাস অবজেক্ট। কী বলছে 1091 কোশ্চেনে বলেছে যে
the object that themselves do not produce light is called the object that themselves do not produce light মানে কোন ধরনের অবজেক্ট, এমন অবজেক্ট যেগুলো কি করে না লাইট প্রডিউস করে না, লাইট তৈরি করতে পারে না, সেই অবজেক্টগুলোকে কি বলে? লাইট তৈরি করতে পারে না বা আলোক রশ্মি উৎপত্তি করতে পারে না, সেই বস্তুগুলোকে কি বলে? ট্রান্সপারেন্ট বলে, ট্রান্সপারেন্ট বলে, না নন লিউমিনাস বলে, না লিউমিনিয়াস বলে। যারা আলোক রশ্মি তৈরি করতে পারে না তাদের বলা হয় অপ্রভ বস্তু। বাংলাতে নাম কি হচ্ছে? অপ্রভ বস্তু। আর ইংরেজি দেখে বলা হয় কি? নন লিউমিনাস অবজেক্ট। নন লিউমিনাস অবজেক্ট। নন লিউমিনাস অবজেক্ট মানে যারা আলোক রশ্মি কী করতে পারে না? তৈরি করতে পারে না। এর এক্সাম্পল কী হতে পারে? এর এক্সাম্পল, মেন এক্সাম্পল তোমরা জানা রাখবে মুন, মানে আমাদের চাঁদ, আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ। রাত্রে এখানে আলো দেয়, চাঁদ তো রাত্রে আলো দেয়, বাট চাঁদ আলোর উৎস নয়, মানে চাঁদ আলোর উৎপত্তি করতে পারে না। এটি সূর্যের আলো আলোকিত হয়ে চাঁদ কী করে? চাঁদ আলো রিফ্লেক্ট করে মানে প্রতিফলন ঘটায়। কারা আলোক রশ্মি প্রতিফলন ঘটায়? সূর্যের আলোর যে রশ্মি, সেই রশ্মিকে প্রতিফলন ঘটায় কে? মুন। তাই মুন কি একটা নন লিউমিনাস অবজেক্ট। সান কি হচ্ছে? সান হচ্ছে লিউমিনিয়াস অবজেক্ট। সান হচ্ছে কি? সান হচ্ছে লিউমিনিয়াস, LUMIOUS, লিউমিনিয়াস অবজেক্ট। মানে যে অবজেক্টে কি দিতে পারে? আলোক রশ্মি দিতে পারে বা আলোক রশ্মি তৈরি করতে পারে তাকে বলে লিউমিনিয়াস অবজেক্ট, আর যে পারে না তাকে বলে নন লিউমিনাস অবজেক্ট। আচ্ছা, ওই বোঝা গেল। নেক্সট দেখো 1092 কী বলেছে? অবজেক্ট দ্যাট প্রডিউস দেয়ার ওন লাইট ইজ কল্ড, মানে অবজেক্ট যেটা নিজেদের আলো তৈরি করতে হবে তাদের কী বলে? দেখো এখন বললাম, এটা অপশান ডি হবে, লিউমিনিয়াস অবজেক্ট। এক্সাম্পল তোমার মনে রাখবে সান, স্টার, এক্সেট্রা। সান, স্টার মানে তারা, সূর্য, এরা আলো তৈরি করতে পারে। তারপরে 1093 কোশ্চেন কী বলেছে? যে হাউ ইজ দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ এ সাবস্টেন্স রিলেটেড টু দ্য স্পিড অফ লাইট ইন এয়ার। হাউ ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ সাবস্টেন্স রিলেটেড টু দ্য স্পিড অফ লাইট ইন এয়ার, মানে কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে প্রতিসরাঙ্ক। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর বাংলা মানে হচ্ছে প্রতিসারাঙ্ক। মানে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর গতিপথের উপর কীভাবে নির্ভর করে, এই হচ্ছে কোশ্চেন। মানে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর গতিপথের উপরে কীভাবে নির্ভর করে বা কীভাবে আমরা ব্যাখ্যা পাই। অপশানে বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন এয়ার, বাতাসে আলোর গতিবেগ, ইনটু স্পিড অফ লাইট ইন ম্যাটার, সেই পদার্থের মধ্যে আলোর গতিবেগ। অপশান বিতে বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন এয়ার, মানে আলোর গতিবেগ ইন এয়ারে, ইন্টু প্লাস স্পিড অফ লাইট ইন ম্যাটারের মধ্যে আলোর গতিবেগ। সি ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্পিড অফ লাইট ইন ম্যাটার বাই স্পিড অফ লাইট ইন এয়ার, মানে স্পিড অফ লাইট ইন এয়ার মানে কি বলছে? যে আলোর গতিবেগ, পদার্থের মধ্যে আলোর গতিবেগ বাই এয়ারের মধ্যে আলোর গতিবেগ। আর অপশান দিতে বলেছে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন ম্যাটার। তো আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আমরা যে প্রতিসারাঙ্কর যদি আমরা সমীকরণ মুখস্থ বা অঙ্ক করতে গিয়ে আমাদের যে সূত্রটা লাগে, প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু বাতাসে আলোর গতিবেগ বা বায়ুতে আলোর গতিবেগ বাই পদার্থের বা যার প্রতিসারাঙ্ক বের করব সেই পদার্থের মধ্যে আলোর গতিবেগ। এ হচ্ছে প্রতিসারাঙ্ক বের করার সূত্র। এটা কোথায় আছে আমাদের? এটা আছে অপশান ডিতে। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান কি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগের যে অনুপাত তাকে বলা হয় ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক। তো প্রতিসারাঙ্ক যেহেতু দুটি মাধ্যমের অনুপাত, তাই প্রতিসারাঙ্ক এককবিহীন। মনে রাখবে কি? প্রতিসারাঙ্ক এককবিহীন। কারণ কি? প্রতিসারাঙ্ক দুটো মাধ্যমের কিসের অনুপাত? আলোর গতিবেগের অনুপাত। দুটোর যদি গতিবেগের রেশিও হওয়ার জন্য এর কোনো একক নেই। একটা গেল কন্ডিশন, 1 নম্বর, মানে কন্ডিশন না উত্তর 1 নম্বর। 2 নম্বর, এই যে প্রতিসারাঙ্কের মান সর্বদা 1-এর থেকে ছোট হবে, সর্বদা 1-এর থেকে
বড় হবে। এই যে প্রতিসরণকের মান কি হবে সর্বদা এক অপেক্ষা দেখা যাচ্ছে না, সরি এই হচ্ছে প্রতিসরণকে একক বিহীন হবে। 2 নম্বর কি সর্বদা এক অপেক্ষা বেশি হবে। এই কন্ডিশনগুলো মেনে চলে প্রতিসরণক। বোঝা গেল প্রতিসরণক সমান কি বায়ুর মাধ্যমে আলোর বেগ বাই পদার্থের মধ্য দিয়ে আলোর গতিবেগ। এটা সূত্র, এটা অবশ্যই করে মনে রাখবে। এখান থেকে অঙ্ক করতে দেয়, অঙ্ক জানতে হয়। এবং এখান থেকে আমরা কী কী জিনিস কনক্লুশন পেলাম, 1 নম্বর প্রতিসরণক এককবিহীন এবং 2 নম্বর সর্বদা এক অপেক্ষা বেশি হয়। কারণ কি, কারণ যেহেতু উপরে বায়ুর গতিবেগ, বায়ুতে আলোর গতিবেগ সব দিকে বেশি, তারপরে পদার্থের মধ্যে আলোর গতিবেগ হয়, বায়ুতে যদি উপরে বেশিটা নিচে ছোটো, সেজন্য সর্বদা এক অপেক্ষা বেশি হবে। নেক্সট 1094। নেক্সট কত 1094 কি বলেছে 1094-এ, বলছে উই সি দ্য কালার অফ গ্রাস অ্যাজ গ্রিন বিকজ উই সি দ্য কালার অফ গ্রাস, মানে গ্রাসের কালার যে গ্রিন, মানে ঘাস মানে ঘাসের কালার কি হয় সবুজ, সেটা আমরা দেখতে পাই। তার কারণ কি, অপশান এতে বলেছে ইট রিফ্লেক্টস গ্রিন কালার লাইট ব্যাক টু আওয়ার আইস, আমাদের এটি মানে এই ঘাস কী করে গ্রিন কালারকে রিফ্লেক্ট করে আমাদের দিকে। অপশান বিতে বলেছে দ্য ইট অ্যাবজর্ব গ্রিন লাইট, এটি অ্যাবজর্ব করে গ্রিন লাইটকে শোষণ করে নেয়। অপশান সিতে বলেছে ইট রিফ্লেক্টস অল লাইটস এক্সেপ্ট গ্রিন, এর সব ধরনের আলোকে প্রতিফলন করে শুধুমাত্র গ্রিন কালারকে বাদ দিয়ে। অপশান ডিতে বলেছে কি ইট রিফ্লেক্টস হোয়াইট কালার অন আওয়ার আইস, এটা আমাদের চোখে কোন কালারটাকে রিফ্লেক্ট করে, সাদা আলোটাকে রিফ্লেক্ট করে। তো আমরা কোনো অবজেক্টকে যে কালারটা দেখি, সে কালারটা দেখি তার মেন কারণ হচ্ছে কি, সেই মেন কারণ হচ্ছে সেই অবজেক্টটা সেই কালারের আলোকরশ্মিকে কী করে প্রতিফলন ঘটায়। কোনো বস্তুকে আমরা যে কালার, আমরা লাল জবা ফুলকে আমরা লাল দেখি, কারণ কি জবা ফুল কী করে, সে লাল আলোটা প্রতিফলন ঘটায়, লাল আলোটা প্রতিফলন ঘটানোর জন্য সেটা আমরা দেখতে পাই। কোনো বস্তুর যে কালারটা আমরা দেখি তার মেন কারণ কি, মেন কারণ হচ্ছে সূর্য থেকে বা সাদা আলো থেকে যখন ওই বস্তুর উপরে আলোকরশ্মিটা পড়ে, সাদা আলোতে যখন আলোকরশ্মি পড়ে তখন সাদা আলোর ভিতরে থাকা 7টি রঙ আছে, যে কালারটা দেখাবে, কোনো যদি নীল কালার দেখায় কোনো ফুল, সেই ফুলটা কী করে সব রশ্মি শোষণ করে নেয়, শুধুমাত্র নীল কালারকে কী করে প্রতিফলন করে, তাই আমরা নীল দেখি। তাই এখানে আমাদের কোশ্চেন যেহেতু বলেছে ঘাসকে আমরা গ্রিন কেন দেখি, সবুজ কেন দেখি, তার কারণ ঘাস কী করে, ঘাস করে কি সবুজ আলোকে বা গ্রিন কালারকে কী করে, গ্রিন কালারকে রিফ্লেক্ট করে। এটাই অ্যান্সার, এটা হচ্ছে অপশান এ অ্যান্সার গেল। 1094 অপশান কী হলো, 1094 অপশান এ। নেক্সট 1095। দেখো অনেকের রিকোয়েস্ট মতো কয়েকজন আমাকে বলেছে যে লাইট করা থাকে, তাই লাইট ধরেছে। লাইটে অনেক কোশ্চেন আছে, ভার্স্ট সিলেবাস লাইট, সব থেকে বড় মানে সিলেবাস বা প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায় লাইট থেকে, তাই লাইটটি আমি ধীরে ধীরে এগোবো। এর সাথে সাথে প্যারালালি অন্য টপিকও করানো হবে। তাই যারা আমার ভিডিও ফলো করো অবশ্যই করে কী করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে এটা অনেকে দেখতে পায়, ভিডিওগুলো অনেকে দেখতে পায়, অনেকে কাছে ভিডিও পৌঁছয়। নেক্সট 1095 বলেছে ইন দিস ইয়ার ডিড ওলি রোমেয়ার মেজার দ্য স্পিড অফ লাইট ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, মানে ফার্স্ট টাইম ইন হিস্ট্রি মানে ইতিহাসের প্রথমবার অলি রোমেয়ার কী করেছিলেন, আলোর স্পিড মেজার করেছিলেন। সেটা কত সালে, এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন, তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, কিছু করার নেই, এগুলো স্টেটমেন্ট কোশ্চেন, কিছু করার নেই, মুখস্থ করতে হবে। এই যে অলি রোমেয়ার কত সালে কী করেছিল, আবিষ্কার করেছিল, কি আলোর স্পিডকে মেজার করেছিল, কত সালে, 1676 সালে এটা মেজার করেছিল, এটা হচ্ছে উত্তর। নেক্সট 1096 কী বলেছে, দ্য থিওরি বিলংস বিহাইন্ড স্টার্স, দ্য থিওরি বিলংস বিহাইন্ড স্টার্স টুইঙ্কলিং ইজ দ্যাট, মানে বলছে যে তারাগুলো যে রাতের আকাশে তারা চমকায়, মানে তারাগুলো আলো কী হয় একবার জ্বলে ওঠে একবার বুঝে যায়, এটা আমরা দেখতে পাই। আলো যে টুইঙ্কেল, যেটা টুইঙ্কেল মানে কি একবার বুঝছে একবার জ্বলছে, এরকম জিনিস। টুইঙ্কেল মানে আলো কী হয়, আলো দেখা যায় একবার দেখা যায় না, অর্থাৎ এই যে টুইঙ্কেলটা কেন হয়, তাদের ক্ষেত্রে আলোর টুইঙ্কেলটা কেন হয় কি বলেছে, অপশান এতে বলেছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ
Earth's atmosphere changes continuously and consequently the position of the star's image changes with time. অপশান বি বলেছে the intensity of light emitted by them changes with time. অপশান সি বলছে the light from the star is scattered by the dust particles and air molecules in the earth atmosphere. আর অপশান ডিতে বলেছে the distance of the star from the earth changes with time. এই যে চারটে অপশান দেওয়া আছে, মানে তারার যে টুইঙ্কলিংয়ের মেন কারণে যে চারটে অপশান দেওয়া আছে, আমাদের কোনটি সঠিক হবে? অপশান এতে দেখো, ভালো করে দেখো কি বলেছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডিফারেন্ট লেয়ার অফ আর্থ অ্যাটমসফিয়ার চেঞ্জেস কন্টিনিউয়াসলি, কনসিকুয়েন্টলি দ্য পজিশন অফ দ্য স্টার্স ইমেজ চেঞ্জেস উইথ টাইম। কী বললো? যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডিফারেন্ট লেয়ার, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের যে ডিফারেন্ট লেয়ার আছে, এই লেয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয়। পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর উপরে যে সারফেস আছে না, এই সারফেসের কী হয়, প্রত্যেকটা এই বায়ুমণ্ডলের প্রত্যেকটা আমরা লেয়ারে ভাগ করতে পারি। এই প্রত্যেকটা লেয়ারে কী হয়, প্রত্যেকটা লেয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয়, অর্থাৎ প্রতিসরাঙ্ক আলাদা হয়। কারণ প্রত্যেকটা লেয়ার কি, কোনো লেয়ার কি ঘন, কোনো লেয়ার পাতলা, এরকম লেয়ার থাকার জন্য এই লেয়ারগুলোর প্রত্যেকটা কি আলাদা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হয়। প্রত্যেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হলে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসবে, অর্থাৎ আলোকরশ্মি যখন এই গতিপথের মধ্যে থেকে এখানে আসলো, এই মাধ্যম থেকে যখন এখানে আসবে, তখন কী হবে, আলোকরশ্মির গতিপথ চেঞ্জ হবে। অর্থাৎ কখনো অভিলম্বের দিকে বা নর্মালের দিকে, কখনো অভিলম্বের দূরে সরে যাবে। এই ধরনের চেঞ্জ হওয়ার জন্য যে আমরা প্রতিবিম্ব পাবো, প্রতিবিম্বের অবস্থানও চেঞ্জ হবে। কীভাবে হবে? আমাদের প্রতিবিম্বের অবস্থান চেঞ্জ হবে, তারাদের অবস্থান কোনো চেঞ্জ হবে না। তারারা যেখানে আছে সেখানেই থাকে সবসময়। আমরা এটা তারাদের কী দেখি? তারাদের আমরা প্রতিবিম্ব দেখি। প্রতিবিম্ব দেখি, ইমেজেস দেখি। এই যে আলোকরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসবে, বায়ুমণ্ডলের মধ্যে আসলে এদেরকে নর্মাল অনুসারে কখনো কী হয়, দূরে সরে যাবে, কখনো কাছে চলে আসবে। এরকম ঘটনা হওয়ার জন্য কী হবে? আলোকরশ্মি তারাদের অবস্থানে চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি। যখন আমাদের আবার যে বায়ুমণ্ডলের লেয়ারগুলো সবসময় ফিক্সড লেয়ার এরকম নয়, এই লেয়ারগুলো ফিক্সড নয়, লেয়ারগুলো চেঞ্জ হবে। কখনো এটা ঘন, কখনো এটা কি ঘন মাধ্যম, কখনো এটা লৌহ মাধ্যম, আবার এটা চেঞ্জ হয়, কখনো এটা লৌহ হতে পারে, এটা ঘন হতে পারে। এইরকম চেঞ্জেস অল টাইম চলতে থাকে। চেঞ্জেস চলতে থাকলে কী হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও প্রত্যেক সময় চেঞ্জ হবে। যে অবজেক্টের অবস্থান বা তারার যে অবস্থান সবসময় চেঞ্জ হবে। তারার অবস্থান সবসময় চেঞ্জ হলে আর তারাকে আমরা কী দেখবো? বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখবো, বা সেজন্য এটা টুইঙ্কলিং দেখা যাবে। উত্তর কী হলো? উত্তর হলো অপশান এ। দেখো অপশান বি সি ডি কী বলেছিল? দ্য ইন্টেন্সিটি অফ লাইট ইমিটেড বাই দেম চেঞ্জেস উইথ টাইম। মানে কি, যে তারারা যে আলোটাকে তৈরি করে, যে আলোটা দেয়, তার ইন্টেন্সিটি চেঞ্জ হয় না। কোনো একটা আলো যেখান থেকে যেভাবে বেরোবে, সেখান থেকে সেই রকমই আলো সবসময় বেরোতে থাকে। তো অপশান বি হবে কি? বি ভুল। বোঝা গেল কেন ভুল? কারণ এদের চেঞ্জ হয় না। অপশান সিতে কি বলেছিল যে দ্য লাইট ফ্রম দ্য স্টার ইজ স্ক্যাটার্ড বাই দ্য ডাস্ট পার্টিকেল অ্যান্ড এয়ার মলিকুলস ইন দ্য আর্থের অ্যাটমসফিয়ারের মলিকুলের মধ্যে এইগুলোকে আলোকরশ্মি স্ক্যাটার করে, তার জন্য হয় না। অপশান ডিতে কী বলেছিল? স্ক্যাটার মানে বিচ্ছুরণ করে, তার জন্য তো হয় না। আর ডিতে কী বলেছে? দ্য ডিস্টেন্স অফ দ্য স্টার্স ফ্রম দ্য আর্থ চেঞ্জেস উইথ টাইম। মানে পৃথিবী থেকে তারাদের ডিস্টেন্স সবসময় চেঞ্জ হয়ে থাকে, সেটা হয় না। এটাও ভুল। উত্তর হলো আমাদের অপশান এ। এবার হচ্ছে 1097 নম্বর প্রশ্ন। 1097 নম্বর প্রশ্নে কী বলেছে? হোয়াই ডাজ এ পিস অফ ক্লোথ হুইচ অ্যাপিয়ার্স গ্রিন ইন সানলাইট অ্যাপিয়ার্স ব্ল্যাক হোয়েন ইট ইজ ভিউড আন্ডার রেড লাইট। বলেছে হোয়াই ডাজ এ পিস অফ ক্লোথ, একটা কাপড়ের যে টুকরো, সেটি গ্রিন সানলাইটে কী দেখায়? সেটিকে সানলাইটে গ্রিন দেখায়। গ্রিন দেখায়, কিন্তু রেড লাইটের ভিতরে, মানে লাল আলোর ভিতরে কী দেখায়? ব্ল্যাক দেখায়। এর কারণ কি? অপশান এতে বলেছে দ্য ক্লোথ কমপ্লিটলি অ্যাবজর্ব রেড কালার ইন ওয়েভলেন্থ। অপশান বিতে বলেছে ইট ইজ ডিউ টু, কি বলেছে? অপশান এতে গেল। অপশান বি কি বলেছিল? ইট ইজ ডিউ টু নো রিফ্র্যাকশন, কোনো ধরনের প্রতিসরণ ঘটে না। ইট ইজ দ্য ইফেক্ট অফ দ্য স্ক্যাটারিং অফ লাইট, এটি স্ক্যাটারিং অফ লাইটের জন্য ঘটে।
আর বলছে ইট ইজ ডিউ টু প্যারালাক্স এরর, এটা প্যারালাক্স এররের জন্য হয়। তো উত্তর আমাদের উত্তর হবে অপশান এ। কারণ কি, কারণ এটি রেড লাইটকে, এটা কি করে, এটা গ্রিন লাইটকে, দ্য ক্লোথ কমপ্লিটলি অ্যাবজর্বড ইন রেড কালার ইন ওয়েভলেন্থ। মানে কি বলছে, যখন কোনো একটা কোনো একটা কাপড়ের টুকরোকে সূর্যরশ্মিতে রাখি সেটাকে আমরা সবুজ দেখি, কিন্তু সেই সূর্যরশ্মিতে আমরা সবুজ দেখি, তার কারণ কি, তার কারণ যখন কোনো ক্লোথের পিসকে কোথায় রাখা হয়, সূর্যরশ্মিতে রাখা হবে, সেটাকে সবুজ দেখি, কারণ সেটি অন্যান্য কালার কী করে, অ্যাবজর্ব করে, শুধুমাত্র গ্রিন কালারকে বা সবুজ কালারকে কী করে, রিফ্লেক্ট করে। তা যখন এটাকে শুধুমাত্র রেড কালারে দেওয়া হবে, এরপর শুধুমাত্র রেড কালার দেওয়া হবে, রেড কালার তো যে অ্যাবজর্ব করে নাই, এই পদার্থ কী করে, রেড কালারটাকে অ্যাবজর্ব করে নেয়, সেজন্য এটা কী দেখাবে, ব্ল্যাক দেখাবে। নেক্সট 1098 নম্বর কী বলেছে দেখো, বলেছে দ্য অ্যাস্ট্রোনট সি দ্য স্কাই ড্যাশ ফ্রম দ্য স্পেসক্রাফট থেকে অ্যাস্ট্রোনটরা মানে মহাকাশচারীরা আকাশকে কী দেখে, আকাশকে এরা ব্ল্যাক দেখে। অপশানে কী হবে, ব্ল্যাক। 1099 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্য এনার্জিজ E1 and E2 of the two radiation are 25 eV এবং 50 eV respectively. The relation between their wavelengths, that is lambda 1 and lambda 2 respectively, will be. The energies of E1 and E2 মান দেওয়া আছে, দুটো রেডিয়েশনের এনার্জি মান দেওয়া আছে, একটার মান দেওয়া আছে 25 কিলোভোল্ট, এই 25 ইলেকট্রন ভোল্ট, একটা দেওয়া আছে 50 ইলেকট্রন ভোল্ট। যে বলেছে তাদের ওয়েভলেন্থের মধ্যে সম্পর্ক কি, রিলেশন বিটুইন তাদের ওয়েভলেন্থ। আমরা কী করে করব, আমরা জানি কি, আমাদের দেওয়া আছে কত, E1 সমান কত 25 EV, আর দেওয়া আছে E2 সমান কত, দেওয়া আছে 50 EV, এই দুটো দেওয়া আছে আমাদের। তো আমরা কি জানি, আমরা জানি E সমান এইচ নিউ, এটা আমাদের জানা আছে, E ইকুয়াল টু এইচ নিউ, E সমান এইচ নিউ। এখানে আমরা যদি এটাকে দুটোকে কী করি, ভাগ করি, তো E1 বাই E2 সমান কী পাবো আমরা, 25/50 সমান 1/2 পাবো এখান থেকে। এবার আমরা E1কে আমরা কী লিখতে পারি, এইচ নিউ 1, আর E2কে লিখতে পারি এইচ নিউ 2 লিখতে পারি, কারণ দুটোই প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটার প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা তো যে কোনো জিনিসের ক্ষেত্রে ধ্রুবক। তো এদের চেঞ্জ কী হবে, যখনই তো শক্তি চেঞ্জ হবে তখন আমাদের নিউয়ের মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান চেঞ্জ হবে, কম্পাঙ্কের মান চেঞ্জ হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে কি প্ল্যাঙ্কের যে থিওরি সেখান থেকে আমরা পেয়েছি, এটা হচ্ছে কম্পাঙ্ক। এটা কোথা থেকে পেয়েছি আমরা, প্ল্যাঙ্কের থিওরি থেকে পেয়েছি, E সমান এইচ নিউ। তো এখানে এর মানে E1 মানে কী হবে, E1 মানে এইচ নিউ 1, আর E2 সমান কী হবে, এইচ নিউ 2। তো বসালাম, এটা 1/2, এটা কাটলো, তো কী বলে থাকবে, নিউ 1 বাই নিউ 2 ইজ ইকুয়াল টু কত, 1/2। এর আমরা কি জানি, নিউ সমান 1/λ, নিউ সমান কি আছে, 1 বাই কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাই তরঙ্গ দৈর্ঘ্যের অপোজিটকে বলা হয় তো কম্পাঙ্ক। তো এটা কী হলো, তো এখান থেকে আমরা লিখতে পারি নিউ 1 ইজ ইকুয়াল টু 1/λ1, আর নিউ 2 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, 1/λ2 লেখা যায়। এখানে পুট করো, তো 1/λ1 বাই 1/λ2 ইজ ইকুয়াল টু 1/2, সেখান থেকে কী পেলাম, 1/λ1 ইন্টু λ2/λ1 ইজ ইকুয়াল টু 1/2 পাওয়া যায় এটা এখান থেকে। তো এখান থেকে কী পেলাম, λ2/λ1 ইজ ইকুয়াল টু 1/2। তো এখান থেকে লিখতে পারি λ1 ইজ ইকুয়াল টু 2λ2 লেখা যায়। তাতে তরঙ্গ দৈর্ঘ্য, প্রথমটা তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয়টার দ্বিগুণ। এটা হলো আমাদের উত্তর। তো ওটা কোন উত্তর আছে, অপশান সি। বোঝা গেল, এটা ভালো করে একবার দেখে নাও। বলেছিল যে দ্য এনার্জিস E1 অ্যান্ড E2 অফ দ্য টু রেডিয়েশন আর 25 ইলেকট্রন ভোল্ট এবং 50 ইলেকট্রন ভোল্ট রেসপেক্টিভলি, দ্য রেডিয়েশন বিটুইন দেয়ার ওয়েভলেন্থ λ1 আর λ2 কী হবে। তো আমরা কী থেকে আমরা জানি কি, E সমান দেওয়া আছে কত 25 ইলেকট্রন ভোল্ট, E2 সমান দেওয়া আছে কত 50 ইলেকট্রন ভোল্ট, এই দুটো আমরা ডিভাইডেড করি, আমরা ভাগ করি, E1 বাই E2 মানে কী পাবো, 25/50 পাবো, এটা হাফ। আর E1 মানে জানি E সমান কি, প্ল্যাঙ্কের যে থিওরি ছিল, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে আমরা জানি E ইজ ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ E মানে শক্তি, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ মানে কম্পাঙ্ক। তো এখান থেকে আমরা E1 সমান লিখতে পারি এইচ নিউ 1, যেহেতু এইচ ধ্রুবক, এইচ এর মতো চেঞ্জ হবে না। E2 সমান কি এইচ নিউ 2 লিখতে পারি। আবার আমরা কি জানি, এখানে বসিয়ে দিলাম, এটুকু আমরা প্রথমে বসিয়ে নিই, দেখি কী আসে, এইচ নিউ 1 বাই এইচ নিউ 2 বসালাম, এইচ কেটে গেলে কী পড়ে থাকলো, নিউ 1 বাই নিউ 2 ইজ ইকুয়াল টু 1/2।
এবার নিউ মানে আমরা কি জানি, নিউ মানে 1/λ। নিউ হচ্ছে কি, নিউ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি, এটা কম্পাঙ্ক, এটা কি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যের অপোজিটে কি, অনন্যকে কি বলা হয়, কম্পাঙ্ক। তো এখান থেকে নিউ ওয়ান সমান লিখতে হবে 1/λ1, নিউ টু সমান 1/λ2। এখানে মান পুট করে এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম কি, λ1 = 2λ2। বোঝা গেল এটা? এটা অপশান সি হলো উত্তর। নেক্সট 1100 নম্বর প্রশ্ন। 1100 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ভালো করে পড়ে নাও, দিয়ে দেখো কি উত্তর হবে। বলেছে হু ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য ফ্যাক্ট দ্যাট দ্য sun is visible 2 minutes before the actual sunrise and 2 minutes before the actual sunset। আচ্ছা, কোনটা মেন কারণ, কিসের জন্য, যে 2 মিনিট আগে আমরা সূর্যকে দেখতে পাই, সূর্যোদয়ে 2 মিনিট আগে সূর্যকে দেখতে পাই এবং সূর্যাস্তের 2 মিনিট পরে আমরা সূর্যকে দেখতে পাই, তার মেন কারণ কি? অপশান দিতে বলছে অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন, মানে অ্যাটমসফিয়ার মানে অ্যাটমসফিয়ার পরিবেশের যে রিফ্লেকশন মানে প্রতিফলন। অপশান দিতে বলছে ইন্টারনাল রিফ্লেকশন অফ প্রডিউস দ্য অ্যাটমসফিয়ারিক ওয়াটার ড্রপলেটস, মানে পরিবেশে বা বায়ুমণ্ডলে যে ওয়াটার আছে বা জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্পের ইন্টারনাল রিফ্লেকশন, হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হয়। তারপরে সানলাইট স্প্রেড বাই স্মল ড্রপস অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ারে ছোটো ছোটো কী থাকে, জলীয়বাষ্প থাকে, সেই জলীয়বাষ্প সানলাইটকে স্প্রেড করে দেয়, তার জন্য হয় না। অপশান দিতে বলছে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন, মানে পরিবেশের প্রতিসরণ ঘটার জন্য হয়। কিসের জন্য হয় আমরা জানি, প্রতিফলন কোনটা, প্রতিসরণ কোনটা, আর ইন্টারনাল রিফ্লেকশন কোনটা জানতে হবে প্রথম। এখন হচ্ছে প্রতিফলন বা রিফ্লেকশন কাকে বলে, যদি কোনো আলোকরশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে আস্তে আস্তে অন্য মাধ্যমে বিভেদ লাপাতে হয়, মানে কোনো একটা আলোকরশ্মি, কোনো একটা মাধ্যম আছে, এখানে আলোকরশ্মি এই মাধ্যম দিয়ে আসছিল, এই মাধ্যম দিয়ে আস্তে 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 এখানে এসে পড়লো, মানে আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য মাধ্যমে বিভেদ লাপাতে হয়ে পুনরায় যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, মানে প্রথম মাধ্যমে যে মাধ্যম দিয়ে যাচ্ছিলো সেই মাধ্যমে ফিরে আসে, তখন সেই ঘটনাকে বলা হয় প্রতিফলন। সেটাকে বলা হয় প্রতিফলন বা রিফ্লেকশন। এটা হলো প্রতিফলন। নেক্সট কি আছে, প্রতিসরণ কোনটা, প্রতিসরণ হচ্ছে আলোকরশ্মি এই মাধ্যমের মধ্য দিয়ে আসছিল, এসে কি হলো, একটা মাধ্যমে বিভেদ লাপাতিত হয়ে যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন তাকে বলা হয় কি, রিফ্র্যাকশন। FRAC বানান দেখো, রিফ্র্যাকশন আর রিফ্লেকশন, এটা আর এর জায়গায় এল আর রিফ্র্যাকশন মানে প্রতিসরণ হলো। তো এর মধ্যে কোন জিনিসটা এখানে ঘটে, রিফ্লেকশন ঘটে না রিফ্র্যাকশন? বায়ুমণ্ডলে ঘটে রিফ্র্যাকশন, প্রতিসরণ ঘটার জন্য এই ঘটনাটা ঘটে, মানে আমরা সূর্যোদয়ের আগে 2 মিনিট এবং সূর্যাস্তের 2 মিনিট পরে সূর্যকে দেখতে পাই, তাই উত্তর আমাদের অপশান ডি, অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন নয়। নেক্সট 1101 সরি, আজকে নাম্বার সব ভুলভাল বলা হচ্ছে, কি জানি কেন। 1101 সরি, আবার 1101 ড্যাশ ইজ ইউজড ইন ইয়েলো ল্যাম্প স্ট্রিট লাইট। স্ট্রিট লাইটে কোন ধরনের জিনিস ব্যবহার করা হয়, মানে ইয়েলো ল্যাম্প যেটা স্ট্রিট লাইটে, মানে রাস্তার ধারে যে বড় বড় লাইট ব্যবহার করা হয়, সেই লাইটের ভিতরে কি ব্যবহার করা হয়? অপশান বি বলেছে নিয়ন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি বলেছে ফসফরাস, আর অপশান ডি সোডিয়াম। এই যে কী ব্যবহার করে এখানে, রাস্তার লাইটে সোডিয়াম ভ্যাপার ব্যবহার করার জন্য কালার কী হয়, কালার হয় ইয়েলো কালার হয়, সোডিয়ামের কালার হয় ইয়েলো, সোডিয়াম ইউজ করার জন্য। নেক্সট কত, 1102 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্য এবিলিটি অফ এ মিডিয়াম টু রিফ্লেক্ট লাইট ইজ অলসো expressed by its নাকি দ্য এবিলিটি অফ এ মিডিয়াম টু রিফ্লেক্ট লাইট ইজ অলসো এক্সপ্রেসড বাই ইটস। অপশান এ ফিল্ড ডেন্সিটি, অপশান বি বলছে লাইট ডেন্সিটি, অপশান সি বলছে সারফেস ডেন্সিটি, অপশান ডি মাস ডেন্সিটি। তো অপশান উত্তর এখানে কী হবে, দ্য এবিলিটি অফ মিডিয়াম রিফ্লেক্ট লাইট, মানে কোনো একটা মিডিয়ামের লাইটকে রিফ্লেক্ট যেটা করে, মানে প্রতিফলন ঘটায়, সেটার কারণ কি? এক্সপ্রেস কী জন্য, ফিল্ড ডেন্সিটির জন্য হয়, লাইট ডেন্সিটির জন্য হয়, না সারফেস ডেন্সিটির জন্য হয়, না অপশান ডি
মাস ডেন্সিটির জন্য হয়? উত্তর হবে লাইট ডেন্সিটি, মানে আলোকীয় ঘনত্বের জন্য। অপশন কি বি হবে লাইট ডেন্সিটি। মানে আলোকীয় ঘনত্ব আলাদা হলে আলোকরশ্মি প্রতিফলন ঘটায়। আমরা যে বলছি না যে দুটো মাধ্যমের বিভেদ আলোকরশ্মি এসে পড়লো, এই আলোকরশ্মি এখানে পড়লো, এটা ফিরে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, এটা কি বলে? এটাকে তো প্রতিফলন বলছে, প্রতিফলন। এই যে প্রতিফলন ঘটে, এই যে মাধ্যম, কোনো একটা এক মাধ্যম দুই মাধ্যম যেটা বলছে, এই মাধ্যম দুটোর কিসের পার্থক্যের জন্য বা কিসের জন্য এই ঘটনাটা ঘটে? কিসের জন্য ঘটে? লাইট ডেন্সিটি বা আলোকীয় ঘনত্বের আলাদার জন্য। কী ঘনত্বের জন্য? আলোকীয় ঘনত্বের আলাদা হওয়ার জন্য। আলোকীয় ঘনত্ব আলাদা হওয়ার জন্য এখানে এই প্রতিফলন ঘটনাটা ঘটে। নেক্সট 1103 কি বলেছে? হোয়েন লাইট এন্টার্স দ্য ডেন্সার মিডিয়াম থ্রু দ্য রিয়ার মিডিয়াম, বলছে যখন কোনো লাইট আলোকরশ্মি ডেন্সার মিডিয়াম থেকে কোথায় ঘটে? ডেন্সার টু রিয়ার মিডিয়ামে ঢোকে, তখন আলোকরশ্মি কী ঘটে? অপশান এতে বলেছে কি? অপশান বলেছে দ্য স্পিড অফ ডিক্রিজ দ্য ফার্স্ট দেন ইনক্রিজ, প্রথমে স্পিড কমে যায় তারপরে স্পিড বেড়ে যায়। অপশান বলবে ইট স্পিড ইনক্রিজ, এর স্পিড বেড়ে যায়। অপশান সিতে কি বলেছে? ইট স্পিড ডিক্রিজ, এর স্পিড কমে যায়। অপশান ডি বলছে ইট স্পিড রিমেন্স দ্য সেম, এর স্পিড কী থাকে? রিমেন্স সেম, মানে একই রকম থাকে। তো বলছে আলোকরশ্মি যখন কোন মাধ্যম থেকে, কোথা থেকে আসছে? ঘন থেকে, ডেন্সার থেকে ঘন, যখন আলোকরশ্মি ডেন্সার মিডিয়াম থ্রু দ্য রিয়ার মিডিয়াম, যখন আলোকরশ্মি এন্টার্স দ্য ডেন্সার মিডিয়াম, মানে আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। কোথা থেকে? লঘু থেকে ঘন। লঘু থেকে যখন ঘনতে যাবে তখন আলোকরশ্মির স্পিড কী হবে? স্পিড মানে গতিবেগ কমে যায়। যখন ঘন মাধ্যমে যাচ্ছে আপনি সে স্পিড কমে যাবে, আস্তে আস্তে যেহেতু বাধা পাবে। তাই উত্তর আমাদের কি? উত্তর হবে অপশান সি, উত্তর হবে স্পিড ডিক্রিজ। নেক্সট 1104 এবং আজকের ভিডিও সেশনের শেষ কোশ্চেন, লাইটের প্রথম যে টপিক নেচার অফ লাইটের শেষ কোশ্চেন। তাই বলবো শেষ কোশ্চেন করার আগে যাদের ভিডিও সেশন ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, এবং যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও। সমস্যা থাকলে এবং সমস্যা না থাকলেও কমেন্টে জানাও কেমন হচ্ছে। তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবে কেমন হচ্ছে। আমার এইটুকুই শেষ পর্যন্ত পাওয়া তোমাদের ফিডব্যাক। দেখো নেক্সট লাস্ট কোশ্চেন, দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম হুজ রিফ্লেক্টিভ ইন্ডেক্স 1.5, কী দেওয়া আছে? প্রতিসারাঙ্ক দেওয়া আছে 1.5। রিফ্লেক্টিভ ইন্ডেক্স মানে কি বলেছে না? প্রতিসারাঙ্ক দেওয়া আছে কত? 1.5 দেওয়া আছে। দিয়ে সেই মাধ্যমে কী জানতে চেয়েছে? গতিবেগ জানতে চেয়েছে, গতিবেগ। আমি কিছু কোশ্চেন আগে এরকম একটা রিফ্লেক্টিভ ইন্ডেক্সের একটা অঙ্ক করিয়েছিলাম, অঙ্ক বলেছিলাম, তখন এখান থেকে অঙ্ক দিয়ে দিয়েছে, তখন বলেছিলাম সূত্রটা মুখস্থ করতে অঙ্ক আসে। তো প্রতিসারাঙ্ক সূত্র কি? প্রতিসারাঙ্ক ইজুকাল টু কত? প্রতিসারাঙ্ক ইজুকাল টু বায়ু মাধ্যমে আলোর বেগ, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমটিতে আলোর বেগ। কোন মাধ্যম? যে মাধ্যমে আমরা প্রতিসারাঙ্ক বের করব, মাধ্যমটিতে আলোর বেগ। এই তো ইকুয়েশন মুখস্থ রাখতে হবে। প্রতিসারাঙ্ক সমান কি? শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যম আলোর বেগ বাই ওই মাধ্যম আলোর বেগ। আমাদের বের করতে হবে কি? বায়ু মাধ্যম আলোর বেগ বের করতে হবে বা ও মাধ্যমটিতে আলোর বেগ করতে হবে। তাই আমরা লিখে নিলাম মাধ্যমটিতে, মানে এটা এখানে আসবো, মাধ্যমটিতে আলোর বেগ ইজুকাল টু কত? শূন্য মাধ্যম আলোর বেগ বাই প্রতিসারাঙ্ক চলে আসবে এখানে। আমি এক লাইন জাম্প করছি। শূন্য মাধ্যমে আলোর বেগ কত জানি আমরা? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমাদের সকলকে এটা মুখস্থ রাখতে হবে। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই প্রতিসারাঙ্ক কত আছে? 1.5 দেওয়া আছে। প্রতিসারাঙ্ক কত? 1.5 দেওয়া আছে। 1.5 পুট করলাম, এটা কাটলে পড়া যাবে 2, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই গেল উত্তর, অপশান বি। এই গেল 104 এবং নেচার অফ লাইটের শেষ কোশ্চেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।